হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ লুপ 96। তো আমরা মাধ্যমিক 2026-এর জন্য এবিটিএ টেস্ট পেপার অঙ্কের জন্য আলোচনা করছিলাম। এর পূর্বে প্রথম সেটটা অর্থাৎ 18 নম্বর পেজের পার্ট 1 এবং পার্ট 2 আপলোড হয়েছে এবং পেজ নাম্বার 53 এটারও পার্ট 1 এর পূর্বে আপলোড হয়েছে। আজকে আমরা পার্ট 2 করব। তো তাই জন্য ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। এই সেটে বিশেষ করে দেখছি বেশ একটু ইউনিক টাইপের প্রশ্নগুলোর সম্ভার খুব বেশি। তো সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের সাহায্যে আসবে। আর যারা চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ইনফরমেটিভ এরকম ভিডিওগুলো আরও তোমরা পেতে থাকবে। প্রত্যেক দিনই কিন্তু ভিডিও আসবে, তাই জন্য চ্যানেলটির পাশে থেকো। ওকে, চলো কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি। 4-এর দাগ দেখো কি দেখাচ্ছে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার 2.5 বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে সেটা বের করতে বলেছে। সময়টা কত দেওয়া আছে? 2.5 বছর। তো আমরা যদি না সুদের পর্ব থাকে, যেহেতু এক্ষেত্রে সুদের কোনো পর্ব দেওয়া নেই, তাহলে আমরা করব কি, প্রথম 2 বছরের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। হলো? তো প্রথম 2 বছরের ক্ষেত্রে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদ বের করব। দেওয়া আছে তোমাকে আসল, এটা 1-এর দাগ করছিলাম। তো দেওয়া আছে তোমাকে আসল, পি দেওয়া আছে কত? 10,000 টাকা। হলো? তো প্রথম 2 বছরের ক্ষেত্রে সময়টা এক্ষেত্রে এন সমান সমান আমরা 2 বছর ধরলাম, আর সুদের হার 10 দেওয়া আছে। তো সুদে আসলে কত শোধ করতে হবে? তাহলে আমরা এই প্রথম 2 বছরের আমরা সমূল চক্রবৃদ্ধি বের করি। হলো? এ বের করি। এ সমান কি হয়? ফর্মুলা আমরা জানি, পি ইন্টু পি, এটাই। আচ্ছা 10,000 ছিল, সরি। পি ইন্টু 1 প্লাস আর, আর বলতে কত দেওয়া আছে? 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন। সময়টা কত? না 2 বছর। হয়ে গেল। তাহলে এখান থেকে আসা যাক একটুখানি। 10,000, আচ্ছা এটা কত হবে? 100 একে 100 যোগ 10, অর্থাৎ হয়ে যাচ্ছে 110 বাই 100। আবার একবার 110 বাই 100। এটাকে একটু কাটাকুটি করে নাও, শূন্যগুলো কেটে যাচ্ছে, দুটো শূন্য আবারও। তাহলে গুণফল 11 গুণ হলে 121, আর দুটো শূন্য ছিলই। এটা কি হলো? না প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করলাম। গল্পটা ছিল 2.5 বছর, তাহলে বেঁচে থাকে হাফ বছর। তাহলে পরবর্তী হাফ বছরের আমরা সরল সুদ বের করব। এই টাইপের কাজ কিন্তু টেক্সট বইয়েই ছিল। তাহলে সরল সুদ, যেটা প্রথম 2 বছরের অর্জিত এ, সেটাই পরবর্তী সময়ের জন্য পি হয়, আমরা জানি, তাই না? তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা সেই একই, পি, পি বলতে কিন্তু এটাই ইন্টু টি। টিটা বাবু এক্ষেত্রে হাফ বছর ছিল, পিটি দিলাম, আর 10% তো বজায় ছিল, 100 দিয়ে দিলাম, পিটি আর বাই 100। কাটাকুটি করে ফেলো। তাহলে 2 6 12, 1 ছোট হচ্ছে তাহলে 0 আসবে, 2 5 10। তাহলে রেজাল্ট হচ্ছে এক্ষেত্রে 605। তাহলে 2.5 বছর শেষে মোট সুদ আসল তাহলে কত হচ্ছে? মোট সুদ আসল তোমার কত হচ্ছে? না পূর্ব থেকে আমরা এই অ্যামাউন্টটা পেয়েছি, পরে আমরা এই অ্যামাউন্টটা পেলাম। পূর্বে আমরা এটা পেয়েছি 12,100, এখন পেলাম 605। যোগ করে ফেলো, আনসার পেয়ে যাবে। তাহলে যোগফল হচ্ছে
তোমার হচ্ছে 7 1 2 12,705 হলো, 12,705 বোঝা গেছে নিশ্চয়ই। চলে এসো আমরা 2-এর দাগ দেখি। 2-এর দাগ কি দেখাচ্ছে দেখো, 2-এর দাগটা দেখব। বলেছে রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নিল এবং রহিম 3,000 টাকা লগ্নি করল। লগ্নি দ্যাট মিন্স জমা করা। বছর শেষে রামের লভ্যাংশ দেওয়া আছে 800 টাকা, তাহলে কত মোট লাভ হয়েছিল সেটা জানতে চেয়েছে। একদম সোজা আর একটা কাজ, তবে একটু ভালো করে দেখো ঠিকঠাক করে। তো এক্ষেত্রে যেহেতু অংশীদারি ব্যবসা কারবার চলছে, ব্যবসা চলাকালীন আমরা টাকা যদি নেওয়া দেওয়া করি সেটাকে আমরা কি বলি, মিশ্র অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে 1 মাসের ওপর বেশ করে প্রত্যেকটা অংশীদারের মূলধন বের করব। তাহলে 1 মাসের উপর ভিত্তি করে প্রথম অংশীদার ছিল রামের মূলধন। গল্পটা কি দাঁড়াচ্ছে না, রাম 5,000 টাকা দিয়েছিল, 6 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে। বাবু তাহলে রামের দেওয়া 5,000 টাকাটা প্রথম 6 মাস ধরে ছিল, হলো। এইবার রাম করলো কি না 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে দিয়েছিল 5,000 টাকা, উইথড্রল করলো 3,000 টাকা, তুলে নিল 3,000 টাকা, তাহলে তার অবশিষ্ট এটা। বাবু প্রথম 6 মাস খেটে গেছে, বেঁচে থাকলো অবশিষ্ট 6 মাস, তাহলে গুণ 6, তাহলে প্রথম 6 মাসের মূলধন, পরবর্তী 6 মাসের মূলধন, তাহলে মোট পেতে গেলে যোগ করব, টাকা একক লিখবে। তো 6 5 30 আর 3টে শূন্য বজায় থাক, এটা বাবু হলো 2,000, তাই না? তাহলে 2 6 হচ্ছে তোমার 12, 3টে শূন্য থাকলো, এত টাকা। তাহলে হয়ে যাচ্ছে তোমার 30 আর 12 হচ্ছে তোমার 42, 3টে। পরিষ্কার, জানোই এগুলো করেছো টেক্সট বইয়ের মধ্যে। আচ্ছা, নেক্সট অংশীদার ছিল রহিম। তো 1 মাসে আমি আর ভাষা লিখছি না, একইভাবে 1 মাসে রহিমের ক্ষেত্রে রহিম করেছিল কি না, রহিম শুরুতে 2,000 টাকা দিয়েছিল, একই গল্প 6 মাস পর রহিম কিন্তু 3,000 টাকা লগ্নি করেছে। তাহলে রহিম শুরুতে দিয়েছিল 2,000 টাকা, এই 2,000 টাকাটা প্রথম 6 মাস খেটেছে। এরপর রহিম নতুন করে 3,000 টাকা লগ্নি করলো, তাহলে ছিলই অলরেডি 2,000, নতুন করে 3,000 যদি লগ্নি করে এটা, বাবু প্রথম 6 মাস একই গল্প, পরবর্তী তাহলে 6 মাস, মোট মূলধন পেতে গেলে যোগ করতে হয় জানি আমরা। তাহলে এখনকার গল্প 6 2 12, 1 2 3, বাবু এটা হচ্ছে 3 2 5, তাই তো? আর গুণ 6 করলে 5 6 30, 1 2 3 বজায় থাকলো। একই হচ্ছে এক্ষেত্রেও তোমার 42,000 টাকা হলো। বছর শেষে রামের লভ্যাংশ নাকি 800 টাকা, তাহলে মোট কত লাভ হয়েছিল? আচ্ছা, মোট লাভ কত সেটা তো এখনও বুঝতে পারছি না, তবে একটা কাজ আমরা বুঝতে পারছি যে দুজন অংশীদারের মূলধনের পরিমাণ পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা মূলধনের পরিমাণের, আমরা জানি মূলধনের পরিমাণের অনুপাতটাই হচ্ছে লাভের পরিমাণের অনুপাত, তাই তো? তাহলে এক্ষেত্রে লভ্যাংশের অনুপাত কি লিখব? লভ্যাংশ বন্টনের অনুপাতটাই হচ্ছে মূলধনের অনুপাতের সঙ্গে সমান। তাহলে তোমার হয়ে যাচ্ছে ওদিকে 42,000, এদিকে 42,000, একদম আমি করে নিচ্ছি, 1:1 আসবে, হলো। কিন্তু তোমার এবার যে গল্পটা দাঁড়াচ্ছে সম্পূর্ণ লাভ জানতে চেয়েছে। সম্পূর্ণ লাভ তো আমরা বুঝতে পারছি না, একটা কাজ করো, আমরা ধরে নিই সম্পূর্ণ লাভ
হচ্ছে গিয়ে তোমার এক্স টাকা। হলো? তো মোট লাভ যদি এক্স টাকা হয়, আমরা আমাদের মতো করে ওই এক্স টাকার মধ্যে রাম কত লভ্যাংশ পায় নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে রামের লভ্যাংশ কী হবে? এক্স ইন্টু রামের আনুপাতিক ভাগারের নিয়ম কি? অনুপাতের পদ প্রথমটা রামের জন্য বাই সমষ্টি, মানে গল্প হচ্ছে এক্স বাই 2। লজিক্যালি এটাই রামের লভ্যাংশ, কিন্তু প্রশ্ন দেখে নিও বলেছে রামের লভ্যাংশ নাকি 800 টাকা। তাহলে দুটো কী করব? সমান করব। সো এক্স বাই 2 সমান সমান 800। তাহলে এখান থেকে এক্স হচ্ছে 8 2 1600। হলো? জানতে চেয়েছিল সম্পূর্ণ লাভ, আমরা যেটা এক্স ধরেছিলাম, দেখে নাও এই যে সম্পূর্ণ লাভ আমরা এক্স ধরেছিলাম, সেটাই পেয়েছি 1600 টাকা। অতএব দিয়ে তুমি কিন্তু আনসার লিখবে। বোঝা গেল কি? ওকে, নেক্সট। বুঝতে যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করে তুমি জানাবে অবশ্যই। আমি আছি, সময় পাবো না সব সময়, তবে যখন সময় পাবো আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট চলে এসো, আমরা পরের প্রশ্নটা দেখি। 3-এর দাগ দেওয়া আছে এইটা, আর দেখাও এইটা। হলো? একদম একটু ফাস্ট করে নিই, নতুবা ভিডিওটা লেন্থি হবে। তাহলে বইটা কাছে রেখো, সুবিধা হবে। H/B, A অনুপাত B সমানুপাত দেওয়া আছে কি না C অনুপাত D হলে প্রমাণ করতে হবে একটা অংশ। আচ্ছা, অনুপাতকে আমরা জানি বাই করে লেখা যায় ভগ্নাংশ, আর সমানুপাতকে আমরা সমান দিয়ে লিখতে পারি। এবার জেনে রাখবে, অনেকগুলো অনুপাত যদি পরস্পরের সমান হয়ে থাকে, একটা স্পেসিফিক ভ্যালু পাওয়ার জন্য আমরা আরও একটা অংশকে সমান এর সঙ্গে ধরব, যেটা কখনো শূন্যের সঙ্গে সমান হইবে না। হ্যালো? ওকে, তাহলে এখান থেকে এ বাই বি সমান সমানও লিখব কে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কে এর সঙ্গে সমান হয়। একইভাবে সি বাই ডি সমানও কী লিখব না কে লিখব, তাতে করে এ সমান হচ্ছে বিকে আর সি সমান হচ্ছে তোমার ডিকে। আচ্ছা, যেটা প্রমাণ করতে বলেছে দুটো, আমি LHSটা তুলি। এ মাইনাস বি অনুপাত বি সমানুপাত দিয়েছিল সি মাইনাস ডি অনুপাত ডি। ওকে, এইটা সমানুপাত দিয়েছে, মানে দুটো পরস্পর সমান প্রমাণ করলেই আমার ঝামেলা ইতি, তাই না? ওকে, তাহলে আমরা এখান থেকে এর ভ্যালু দেখছি নাকি বিকে, মাইনাস বি অনুপাতকে একটা কাজ করো, বাই করে দাও। আর এখানেও একদম সঙ্গে সঙ্গেই কাজ করি আমরা। আর সি হচ্ছে গিয়ে তোমার দেখো এখানে ডিকে মাইনাস ডি, আর অনুপাতকে সেই বাই করে দিলাম। দেখো এখান থেকে ডি কমন যায়, তাহলে কে -1 আর এদিকে ডি। হলো? ভ্যানিশ করে দাও, লব কেটে গেছে। তাহলে কে -1, এদিকেও দেখো গল্পটা সেম একদম। তাহলে কে -1 হয়ে গেল। তাহলে সেই তো দুটো অংশ একদম একই। তাহলে তুমি অতএব দিয়ে লিখবে যে এটা সমানুপাত, এটা প্রমাণিত। হলো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট পরবর্তী অঙ্কটা একটু দেখব। আমাদের 4-এর দাগ কি দেখাচ্ছে? 4-এর দাগের অতিথি কে আছে বলেছে। দেখো 4-এর দাগ, যদি এরকম একটা ইকুয়েশান দিয়েছে, হলো, যদি এটা হয় দেখাও যে ax² - bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। আচ্ছা, এটা একটু আমরা যদি এভাবে দেখি, আমাকে দেখাতে বলেছে এটা যদি এটা হয় এবং এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, তখন দেখাবো আমরা এটা। আচ্ছা, আমরা ঘুরিয়ে তো ভাবতে পারি, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এটা ধরে যদি কোনোভাবে আমরা এইটাকে প্রমাণ করে দিই, তাহলেই তো আমার হলো, নাকি? তো চলো ওভাবেই আমরা একটু এগোই। তাহলে দ্বিঘাত সমীকরণটা ছিল আমার কাছে ax² - bx + c = 0, এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ধরে নিই,
আমি কি বোঝাতে পেরেছি আমি কিভাবে করতে চাইছি? আমি বীজ দুটোকে ধরে নিয়ে যে ইকুয়েশানটা দেওয়া আছে ওটা প্রমাণ করতে চাইছি। তাহলে আমি ধরে নিই বীজদ্বয় আলফা ও বিটা। হলো? বাবু, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় সেক্ষেত্রে ওদের মধ্যে দুটো সুসম্পর্ক হয়, আমরা জানি। প্রথমটা কি না, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, মাইনাস এখানেও মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, তো বি বাই এ। নেক্সট, আলফা ইন্টু বিটা সমান সমান হয় সি বাই এ, এটা আমরা জানি অলরেডি, তাই তো? ব্যাস, এবার এইটাকে আমরা কাজে লাগিয়ে আমরা বাকি প্রমাণটুকু সেরে নিই। তাহলে আমাদের এলএইচএস পোর্শনটা এবং আরএইচএস পোর্শনটা একই করব। দেওয়া আছে আলফার কিউব প্লাস বিটার কিউব। বাবু, এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি। হলো? এর কিউব প্লাস বির কিউবের ফর্মুলাটা কি মনে আছে আমাদের? দেখে নিই একটু। তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। হলো? জাস্ট আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলুম। নেক্সট, এরপরে আমরা কি করব? মানগুলো বসিয়ে দেবো জাস্ট। তাহলে যদি আমরা ক্রমশ এবার মানগুলোকে বসিয়ে দিই, সমান দিই আলফা প্লাস বিটা, দেখো এখানে কত দেওয়া আছে না বি বাই এ হোল কিউব বজায় থাকলো, 3 ইন্টু আলফা বিটা সি বাই এ, আবার আলফা প্লাস বিটা বি বাই এ। হলো? নেক্সট, আমরা ক্রমশ আমাদের ফাইনাল ডেস্টিনেশানের দিকে এগোচ্ছি। পাওয়ার ভেঙে দাও, তাহলে বির কিউব বাই এর কিউব মাইনাস 3bc গুণ হচ্ছে বাই এ স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা লসাগু পাবই, এর কিউব হচ্ছে আমাদের লসাগু, তাহলে বির কিউব, তাহলে কি হচ্ছে এখানে একটা এ গুণ হবে 3abc। আচ্ছা, আমাদের ফাইনালটা কি ছিল দেখে নিই একটুখানি, প্রশ্নে কি তাই দিয়েছে? দেখি, এই যে প্রশ্নটা একটু ভালো করে দেখো, ওটাই কিন্তু ছিল। হলো? তাহলে একটু ঘুরিয়ে আমরা প্রমাণ করেছি, জাস্ট আর কিছুই নয়। তাহলে বোঝা গেল নিশ্চয়ই, সোজা তো, কিছু ব্যাপারই নয় এটা। নেক্সট চলে এসো, আমরা পরবর্তী আমরা 5-এর দাগটা দেখে নিই একটুখানি। আমাদের 5-এর দাগটা কি দেখাচ্ছে অ্যাকচুয়াল নাম্বার 5। 5-এর দাগ দেখো। 5 বলছে 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু পরিকেন্দ্রগামী। এখানে একটা কথা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, 60 ডিগ্রি পরিমাপের একটা কোণ বিশিষ্ট ত্রিভুজের কথা হচ্ছে, তার একটা বাহু পরিকেন্দ্রগামী। মনে রেখো ওই ত্রিভুজটা অবশ্যই একটা সমবাহু ত্রিভুজকে নির্দেশ করে। এবার বলছে ত্রিভুজটির অবশিষ্ট যে দুটো কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। খুব বুঝতে হবে, সিম্পল একটা গল্প, বাট প্রচুর বুঝতে হবে। তাহলে শুরুতেই বুঝে গেলাম ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। হলো? পরিবৃত্তের প্রসঙ্গ তো ছিলই, একটা কোণ 60 দেওয়া ছিল। বাকি জায়গাটা একটু, ভাষাটাকে তোমাকে একটু বুঝতে হবে। প্রথমটা তোমাকে জেনে রাখতে হবে ওটা সমবাহু ত্রিভুজ, 60 ডিগ্রি কোণ একটা ভ্যালিড ক্লু। ত্রিভুজটির অবশিষ্ট দুটো কোণ, বাবু ত্রিভুজটির অবশিষ্ট দুটো কোণ বলতে এই কোণ এবং এই কোণকে বোঝাচ্ছে। এবার এই অবশিষ্ট দুটো কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ, এর একটা নিশ্চয়ই কেন্দ্র আছে, তাহলে এখান থেকে এই ব্যাসার্ধ অঙ্কন করা যায়। দেখো পরিব্যাসার্ধ দুটো কেন্দ্রে কোণ তৈরি করে দিয়েছে, কেন্দ্রস্থ কোণ হলো। জানতে চেয়েছে পরিকেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তার মান কত। এইবার দেখো বাকি কাজটা জল ভাত একদম। বাবু, এই কোণটাকে আমরা বলে থাকি কি কোণ? এটাকে আমরা বলে থাকি বৃত্তস্থ কোণ। এটাকে কি কোণ বলে থাকি?
কেন্দ্রস্থ কোণ। এদের মধ্যে একটা গল্প আছে, আমরা জানি কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 গুণ বৃত্তস্থ কোণ। তাই আমরা জানি 34 নম্বর থিওরেম তাই কথা বলছে। তো এই কেন্দ্রস্থ কোণটাকে উদ্ধার করতে হবে। তুমি একটু এভাবে লিখবে না, নামকরণ করবে, সুন্দর করে করবে, জাস্ট বোঝানোর জন্য। বৃত্তস্থ কোণটা ছিল 60, তাহলে তোমার হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। দেখো এইটুকু কাজ। নেক্সট চলে এসো 6-এর দাগ। আমরা 6 দেখতে যাব। 6 কি দেখছি দেখো, এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করব। একটি সমকোণী ত্রিভুজ, ভালো করে বুঝবে, এ এবং বি এর মাধ্যমেই একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে আমরা প্রকাশ করব, যেখানে এটা বড় বি অপেক্ষা। তো ফ্যাটাফ্যাট করে একটা সমকোণী ত্রিভুজ আমরা আগে আঁকি, হলো? তবে খেয়াল রেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সবসময় পিথাগোরাস থিওরেম কাজ করবে, এইটা মাথায় রেখে। এ এবং বিকে কাজে লাগিয়েই এই সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে আমাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, আমি একটু এইভাবে দেখি। ধরো এ এবং বিকে কাজে লাগিয়ে অতিভুজটা সর্বাপেক্ষা বড় বাহু হয়, আমি এটাকে ধরলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হলো? যেখানে এ এবং বিকেই আমরা কাজে লাগাবো। ধরো এটাকে আমরা ধরলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হলো? ধরো এটাকে আমরা ধরলাম 2ab। এবার খেয়াল করো পিথাগোরাস থিওরেম এখানে কাজ করছে কিনা। পিথাগোরাস থিওরেম বলছে অতিভুজের স্কোয়ার সমান হবে, আগে অতিভুজটা লিখি, অতিভুজ তার স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার হয়, সেটা সমান হবে কার সঙ্গে, অপর দুটো যেটা আছে 2ab, তাহলে তার হোল স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। যদি এটা হয় তাহলে আমাদের গল্প ঠিক আছে, নতুবা হয়তো আমরা কোথাও ভুল করছি। দেখা যাক হয় কি না। এটা থাক বাবু, এটাকে ভাঙলে আমরা কি লিখব? 4 পাওয়ার ভাঙছি 4 এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটা দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, হচ্ছে না? তাহলে রুলস বলছে এ স্কোয়ার, এর আবার স্কোয়ার করতে গেলে কি পাওয়ার 4 মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাওয়ার 4 চলে আসে। এখনকার গল্প এইটা দেখো সদৃশ, তাহলে এটার যদি কাজ করি, এটা ফেলে দাও, এই দুটোর যদি কাজ করি তাহলে হয়ে যায় প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। বাবু এটা তো সূত্র অ্যাকচুয়াল, যাদের বুঝতে অসুবিধা একটা লাইন আমি বাড়িয়ে দিচ্ছি। এটাকে লেখা যায় এভাবে, পড়ে থাক। এটাকে আমরা লিখব বি স্কোয়ারের হোল স্কোয়ার, লেখা যায় সো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো পরে এ প্লাস বি তার হোল স্কোয়ার, হলো? দেখো পুরোপুরিভাবে মিলে গেছে, হচ্ছে না? তাহলে ওই সমকোণী ত্রিভুজের 3টে বাহু কত কত হচ্ছে না, যেখানে অতিভুজটা অবশ্যই লিখবে তুমি, অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং অপর দুটি বাহু এটা এবং এটা একক বলে উল্লেখ করবে। হয়ে গেল? ওকে, চলো নেক্সট আমরা 7-এর দাগে চলে আসি। 7-এর দাগ কি দেখাচ্ছে দেখব। 7 বলছে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে ছবিটা এঁকে নিই আমরা, হ্যাঁ, তাহলে আরও ভালো বোঝা যায়। তাহলে দুটো আমরা বৃত্ত তৈরি করি যারা পরস্পরকে ছেদ করবে, এইভাবে তৈরি করবে। তাহলে এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, প্রশ্নানুসারেই। ও, দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এর পরবর্তী গল্পটা কি ছিল? এর পরবর্তী বলছে পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা, দুটো সরল রেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে। এখানে তোমাকে ভুল করা চলবে না, ভালো করে বোঝো। পি বিন্দুগামী একটা সরলরেখা, কিউ বিন্দুগামী একটা সরলরেখা। ভাষা এখানে বোঝা ভুল করলে তুমি নিশ্চিত এই প্রশ্ন ভুল করবে। আগে ভালো করে বোঝো, পি ও কিউ বিন্দুগামী দুটো সরলরেখা,
তৈরি করলাম একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে। ভুলটা তুমি কোথায় করবে? এখানে এ লিখবে, স্যার এখানেও বি হবে। একদম নয়, একটি বৃত্তকে অর্থাৎ যে কোনো একটা বৃত্তকে এ এবং ওই একই বৃত্তকে বি বিন্দুতে। বোঝা গেল গল্পটা এখানে। এবং দ্বিতীয় বৃত্তকে, এই যে দ্বিতীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার তো? নামকরণ ভুল করেছো তো গোল্লা খেয়েছো। এখানে কিন্তু একটু বেশি সিরিয়াসলি তোমাকে নামকরণটা দেখতে হবে, নতুবা কিন্তু ভয় ভুল হবে। আচ্ছা, অ্যাঙ্গেল পিএবি হচ্ছে 80, দেখে না? তাহলে পিএবি এই করে যোগ করো। এই যে কোণটা দেখছো এটা হচ্ছে 80। আর তো অ্যাঙ্গেল পিসিডি এর বৃত্তীয় মান জানতে চেয়েছে। ঠিক আছে, বৃত্তীয় নিয়ে পরে ভাবছি, আগে তো পিসিডিটাকে খুঁজি। পিসিডি এই হলো কোনটা? পিসিডি হলো, এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন বাবু। তাহলে আমরা এটাকে উদ্ধার করিব কেমনে? দেখো, একটু অঙ্কন করে নিচ্ছি গো। এটাকে টেনে দাও, এটাকে টেনে দাও, হলো। এইবার শর্টকাট করি নাকি? বেশি বড় করে লাভ নেই কিছু। মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেছে। দেখো, এ বি কিউ পি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এর বহিস্থ কোণটা হবে মাথায় রাখবে অন্তস্থ বিপরীত কোণটির সঙ্গে হুবহু সমান। তাহলে বহিস্থ কোণ বলতে এইটা, অর্থাৎ অ্যাঙ্গেল পি কিউ ডি এটা সমান হবে এই কোণটার সঙ্গে। এটা চতুর্ভুজ, তার বহিস্থ কোণটা এইটা, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ এইটা। বহিস্থ কোণ যা হবে অন্তস্থ বিপরীত কোণ তাই হবে। যেহেতু এটা 80, তাহলে এটাও হলো 80। হলো, 3.5 ধাপ এগিয়ে গেছি, আর একটুখানি জাস্ট। এবার কি করব? এইটা আর এইটা মিলে কত বাবু? 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে এখান থেকে আমরা পিসিডি সমান সমান লিখব 180 মাইনাস 80। তাহলে হচ্ছে কত? 100। বাট এ তো ষষ্ঠিক, আমাকে তাহলে বৃত্তীয়তে যদি ব্যাক করতে হয় আমরা জানি যা পাবো পাই বাই 180 করলেই রেজাল্ট শেষ। শূন্য কাটো, 2 9 2 5, অর্থাৎ 5π/9 রেডিয়ান। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো, অসুবিধা নেই। চলে এসো নেক্সট, আমরা পরেরটায় চলে আসি। পরেরটা বলতে আমরা চলে আসছি আমাদের 8-এর দাগ। 8 কি দেখাচ্ছে একটু ঠান্ডা মাথায় বুঝি। বলেছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। এটা হচ্ছে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত কোনো একটা শঙ্কুর। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের কত গুণ। একদম সোজা। তবে তার আগে বলে রাখবো, পরিমিতি সংক্রান্ত যাবতীয় সূত্রগুলো তুমি কিন্তু একদম ঠোঁটস্থ করে রেখো। এখন মুখস্থ করলেও চলবে না, ঠোঁটস্থ করতে হবে। তাহলে গল্পটা দাঁড়াচ্ছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত থাকলে কাজ না করে বরং একটা সাধারণ অনুপাত আমরা ধরব। তাহলে ধরে নিলাম শঙ্কুর উচ্চতা, যদি আমরা সাধারণ অনুপাতটাকে এক্স ধরি তাহলে আমরা লিখব 2x একক, হলো। আর ব্যাসার্ধ, বইটা কাছে রেখো, ভূমির ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 1x, তো আর হয় না, এক্স 1 দিয়ে গুণ হলে ওটাই হয়। এবার জানতে চেয়েছি ওই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের কত গুণ। দুটো আগে বের করো। পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে বাবু? পাই আর এল। দেখো, এল তির্যক উচ্চতা মিসিং, আগে ওটা বের করো। তাহলে তির্যক উচ্চতা এল, অ্যাকচুয়াল সূত্রটা কী ছিল? এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার, সো দ্যাট এল সমান সমান স্কোয়ারটা রুট হবে আর স্কোয়ার, ব্যাসার্ধ দেখো গো এক্স, যোগ এইচ, এইচ হচ্ছে 2x। বাট ভুল করে এভাবে করব না, হোল স্কোয়ার করব কিন্তু। তাহলে এখনকার গল্প x² যোগ 4x²
তাহলে হচ্ছে আমাদের 4 1 5 এক্স স্কোয়ার, তাহলে x√5, এটুকু পরিষ্কার একদম নাকি? তো এবার পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেখে নাও দেখি। তাহলে এখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? শঙ্কুর পার্শ্বতল হয় πr/l নাকি? পাই দিলাম, আর ব্যাসার্ধ পূর্বে করেছি x, l দিলাম x√5, এত বর্গ একক হলো পার্শ্বতলের ক্ষেত্রফল হলো। এবার বলেছে ভূমির ক্ষেত্রফলের কত গুণ। আচ্ছা, শঙ্কুর এবার ভূমির ক্ষেত্রফলটা কি হবে? ভূমির ক্ষেত্রফল সবসময় πr², πr² অর্থাৎ x² বর্গ একক। গল্পটা কি ছিল, যে পার্শ্বতলের ক্ষেত্রফল এইটা ভূমির ক্ষেত্রফলের কত গুণ, বুঝতে পারছি না কত গুণ, ধরে নিচ্ছি পি গুণ। তাহলে গল্পটা দাঁড়াচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হবে ভূমিতলের ক্ষেত্রফলের কত গুণ। ভূমিতলের ক্ষেত্রফল এইটা, তার কত গুণ না পি গুণ আমরা বলছি। কোনো ক্রমে পিটার মান বের করতে পারলেই গল্প শেষ, একদম হয়ে যাচ্ছে। পাই বাদ দাও, x² গেল, তাহলে পি সমান সমান কত হচ্ছে? √5। তাহলে গল্প দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল √5 গুণ হবে। বোঝা গেল একদম। চলো নেক্সট, তাহলে চলে আসি আমরা 9-এর দাগ। 9 কি দেখছি আমরা? একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার ও একটি ঘনকাকার বাক্সের মধ্যে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে উচ্চতার 7 গুণ ও 3 গুণ হলো। ওকে, তো যেটা দেখছিলাম আমরা, যে আবার একবার দেখছি এটা একটু, বলছে একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার ও একটি ঘনকাকার বাক্সের মধ্যে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতার 7 গুণ ও 3 গুণ। ক্লুটা কিন্তু শুরু থেকেই হচ্ছে, একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার এবং একটা ঘনকাকার বাক্সের কথা হচ্ছে, অর্থাৎ দুজনের উচ্চতা একদম সেম। আমরা ধরে নিই যে উভয়ের উচ্চতা h একক নাকি? উভয়ের উচ্চতা h একক, এটা আমরা ধরে নিই। এবার গল্পটা হচ্ছে, দেখো যে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতার 7 গুণ ও 3 গুণ। আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার 7 গুণ, তাহলে আমরা আয়তঘনের দৈর্ঘ্য কি লিখব? আয়তঘনের দৈর্ঘ্য কি লিখব? আয়তঘনের দৈর্ঘ্য হয়ে যাবে তোমার 7h। একই যুক্তিতে তাহলে প্রস্থ হয়ে যাবে তোমার 3 ছিল না, 3h হলো। তাহলে আয়তঘনার আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ এবার কি আসবে? উচ্চতা, অর্থাৎ h। এত ঘন একক হলো। আচ্ছা, এইবার ভালো করে বুঝবে, একটা ঘনক আকার বাক্স, মনে মনে লুডোর ছক্কাটাকে ভাবো, খেয়াল করো তো, ওর উচ্চতাটাই তো ওর বাহু, হ্যাঁ কি না? ঘনকের উচ্চতা আর ঘনকের বাহু দুটো তো সেম হয়। তাহলে ঘনকের উচ্চতা যদি h হয়, ঘনকের বাহুও হয়ে যাবে h একক। তাহলে আয়তন কি হবে? ওই ঘনকের আয়তন হচ্ছে তোমার বাহুর কিউব, h-এর কিউব, এত ঘন একক। ক্লিয়ার? জানতে চাইছিল কি শেষমেশ, যে জানতে চেয়েছে সবচেয়ে বেশি কয়টি ঘনাকার বাক্স আয়তঘনের মধ্যে রাখা যাবে। কয়টি সংখ্যা পেতে গেলে একটা শর্টকাট আছে, আয়তঘনের আয়তন করে দাও, আয়তঘনের আয়তন বাই দিয়ে একটা ঘনকের আয়তন, তাহলে h-এর কিউব।
খেয়াল করো এইচ 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 মানে এইচের কিউব, লব হর ক্যান্সেল হলো, তাহলে 3 7 21। ক্লিয়ার? ওকে, চলো, বেশ ইউনিক টাইপের বেশ কিছু কাজ আছে, কন্টিনিউ দেখতে থাকো। তুমি প্রায় একদম ভিডিওর শেষের দিকে চলে এসছো। আজকে মূলত আমি 4-এর দাগটাই করাবো, এবার কন্টিনিউ দেখতে থাকো। এর পরবর্তী ভিডিওগুলোও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। নেক্সট এর পরের দাগ আমরা চলে আসি। পরের দাগ 10-এর দাগ দেখো। 10-এর দাগ আবারও একটা ইউনিক টাইপের কাজ দেওয়া আছে। এই একটা ইকুয়েশান, এই একটা ইকুয়েশান, এখান থেকে থিটা বর্জিত সমীকরণ, থিটা অপনয়ন করতে হবে। হলো? ভালো করে বোঝো। তাহলে দেওয়া আছে এ সমান সমান বি ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। হলো? নেক্সট কি বলছে? সি সমান সমান ডি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। বের করতে হবে থিটা বর্জিত একটা সমীকরণ যেখানে এ এবং সির মধ্যে একটা সম্পর্ক থাকবে। দেখা যাক কী হয়। একদম সহজভাবেই করো। থিটা বর্জিত সমীকরণ করতে গেলে ত্রিকোণমিতিক অনুপাতটাকে একদম ফ্রেশ করে রেখো, এদিকে যেন না কোনো অংশ থাকে। হলো? তাহলে এ বাই বি করে দাও, তাড়িয়ে দাও এদিকে। তাহলে সাইন থিটা যোগ কস থিটা। হলো? এটাকেও তাই করো। সি বাই ডি সমান সমান সাইন থিটা মাইনাস কস থিটা করতে পারি। বোথ সাইডকে স্কোয়ার করো, আমি স্টেপ বাড়াচ্ছি না, এখানেই করে দিচ্ছি। বোথ সাইডকে, উভয় ইকুয়েশনের বোথ সাইডকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে গল্প দাঁড়াচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার হলো পরে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে। চলো নেক্সট, এখানেও তাই, সি স্কোয়ার বাই ডি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। হলো? আলটিমেট আমরা দুটো ইকুয়েশান পেলাম। এখন আমরা ফিনিশ করব যে দুটো ইকুয়েশানকে জাস্ট যোগ করো, আমাদের গল্প শেষ। দুটো ইকুয়েশানকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু থিটা অপনীত হবেই। কি করছি আমরা দেখো, দুটোকে যোগ করছি। যোগের নিয়ম কি না স্যার? বামে বাম, ডানে ডান, বাম দিকের সঙ্গে বাম। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার যোগ এদিকে সি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান সমান পুরো ডান। তাহলে সাইন স্কোয়ার থিটা যোগ 2 সাইন থিটা ইন্টু কস থিটা যোগ কস স্কোয়ার থিটা। হলো? যোগ এবারে পুরোটা দাও, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা যোগ কস স্কোয়ার থিটা। হলো? খেয়াল করেছো এই অংশ বাদ যেতে চাইছে, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা 1 হতে চাইছে, আবার নতুন করে যোগ ছিলই, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা 1 হতে চাইছে, মানে হলো 2। অর্থাৎ এটাই আমাদের সম্পর্ক, এটাই আমাদের সম্পর্ক, এইটা হচ্ছে সম্পর্ক। বোঝা গেল? ওকে, বেশ ইউনিক টাইপের কাজগুলো আছে, কিন্তু প্র্যাকটিস করো সুন্দর করে। আর চলে এসো পরেরটা। নেক্সট 10-এর দাগ আমরা কি দেখছি? 10 নয়, সরি 11-এর দাগ বলছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। হলো? তো আমরা এটাকে কি করে প্রমাণ করব? আচ্ছা 1 মিনিট, ওটাতে একটু পরে আসি, আমি আগে এটা একটু করে নিই, এইটা একটু করে নিই, মোবাইলের চার্জও প্রায় শেষ। এইটা একটু করে নিই, আমি একদম শেষেরটা একটু আগে করে নিই, তারপরে ওটাই আসছি। কি দেখাচ্ছে দেখো, কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা এইটা। আচ্ছা মধ্যমাটা কত দেওয়া আছে একটু দেখি। দেওয়া আছে 14.5 প্লাস
এইটা দেওয়া আছে, হলো মধ্যমা। আচ্ছা, মধ্যমা নির্ণয়ের সূত্রটা মনে আছে তোমার? সূত্র কী ছিল? এল প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, হলো। তাহলে ওই জায়গা থেকে আমরা স্পষ্টত লিখতে পারবো L সমান সমান হচ্ছে 14.5, n/2 সমান সমান হচ্ছে তোমার কত হচ্ছে 42/2, 42 নয়, এটা ভুল তুলেছি আমি, 45 ছিল, 45/2। আর CF সমান সমান হচ্ছে 16, F সমান সমান হচ্ছে 8, আর একটা H সমান সমান হচ্ছে কত? H সমান সমান হচ্ছে 5, নাকি? জাস্ট ফর্মুলার সঙ্গে যাচাই করলেই তো আমরা গল্পটাকে পাবো। আচ্ছা, নেক্সট চলে এসো। তো যেটা ফিনিশ করব আমরা, তাহলে এই তথ্যের শ্রেণী সীমানা কত? খেয়াল করো, শ্রেণীর সীমানা আমরা কেমন করে বের করতে পারি? শ্রেণীর দৈর্ঘ্য কত? 5। তাহলে এটা তো নিম্ন সীমা। তাহলে এখান থেকে শ্রেণীর দৈর্ঘ্য পেতে গেলে এটা নিম্ন সীমা থাকলোই, থেকে এত থেকে উচ্চটা পাবো কী করে? যা ছিল সঙ্গে 5কে যোগ করে দাও, যেহেতু শ্রেণীর দৈর্ঘ্য 5। তাহলে 14.5 থেকে 14×5 19.5। পরিষ্কার? ওকে। পরিসংখ্যা জানতে চেয়েছে, দেখো পরিসংখ্যা তো বুঝেই যাচ্ছ, পরিসংখ্যা F। তাহলে পরিসংখ্যা সমান সমান 8, হলো। আর কি? ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে আমাকে বের করতে হবে। আচ্ছা, এখান থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে আমরা কেমন করে বের করতে পারি একটু ভালো করে খেয়াল করো। ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা কেমন করে বের করি? না, ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে তো n, নাকি? তাহলে এখানে আমরা n/2 পরিবর্তে কত পাচ্ছি? না, 45/2 পাচ্ছি। তাহলে দুটোকে ইকুয়ালস তো করতেই পারি। তাহলে কত থাকে? 45। n সমান সমান ক্রমযৌগিক পরিসংখ্যা, হলো। আচ্ছা, নেক্সট শেষ কাজটা একটু ফ্যাট করে নিই আমরা। শেষ বলতে এটা 11টা যেটা দেখাচ্ছিল, দেখো। যে কোনো দুটো সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক। বিপরীত মানে ব্যস্তভেদ সম্পর্ক। তাহলে ধরে নাও এটা একটা খুঁটি, ধরে নাও এটা তার ছায়া, আমরা লিখলাম ছায়া, হলো। আচ্ছা, এইটা হচ্ছে উন্নতি কোণ, এটাকে আমরা থিটা ধরলাম, হলো। ABC, সাপোজ এটা হচ্ছে কথার কথা x একক, যা খুশি দিতে পারি আমরা। আচ্ছা, বলছে যে আমরা যে কোনো কোণের সাহায্যে আমরা দেখাবো কি? কোনো একটা সূক্ষ্মকোণের সাহায্যে, এটা তো সূক্ষ্মকোণ থিটাটা, সূক্ষ্মকোণের সাহায্যে আমরা দেখাবো যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক। ছায়া এবং কোণ এর মধ্যে বিপরীত সম্পর্ক, রিলেশন বিটুইন ছায়া অ্যান্ড কোণ থিটা। তাহলে এক্ষেত্রে দেখো, এদের নিয়ে তো ট্যান থিটা কাজ করতেই পারি। বলেছে লম্ব বাই ভূমি, তাহলে x বাই ছায়া হবে। আচ্ছা, এখান থেকে আমরা এভাবে ভাবি, এক্সের সঙ্গে একটা 1 তো গুণ করতেই পারি, আমরা এটা ডট দিলাম, গুণ করতেই পারি। এক্সটা একটা ধ্রুবক হতে পারে, আর ধ্রুবক উঠলেই তো আমরা জানি সমানুপাতি চলেই আসে। তাহলে 1/ছায়া ট্যান থিটা সমান। খেয়াল করে দেখেছো কি যে এই কোণটার সঙ্গে এইটা হচ্ছে গিয়ে ব্যস্ত ভেদে আছে অ্যাকচুয়াল? না বোঝাতে পারলাম না? ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইবো একটা লাইক করে দিও, তবেই তো নেক্সট ভিডিও বানানোর জন্য অক্সিজেন পাবো, নাকি? আর এত সময় ধরে আমার বকবকানি সহ্য করার জন্য ধন্যবাদ। আর সেই সঙ্গে জমিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা। হ্যাঁ, চলো তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার চলে আসবে। প্রত্যেক দিন একটা করে ভিডিও থাকবেই অবশ্যই তোমাদের জন্য। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য।